সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশাহ রাসেল। শহরের সাম্প্রতিক মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। এ ধরনের পরিস্থিতিতে বা দুর্যোগ ব্যবস্থাপনায় শহর কতটা প্রস্তুত, আমাদের প্রতিষ্ঠানগুলোই বা কতটা কার্যকর, এবং বাইরের দেশগুলো থেকে আমরা কিভাবে আরও অভিজ্ঞতা নিতে পারি, এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ও দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশ ও চীন, অভিজ্ঞতা ও শিক্ষা। এ বিষয়ে আলোচনার জন্য যারা উপস্থিত আছেন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান। আমার সঙ্গে আরও আছেন দ্য গেস্ট ফ্রম চায়না, চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়, দ্য হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ার বিং ওয়েং থিয়াং। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই আসতে চাই জনাব মনিরুজ্জামান আপনার কাছে। সম্প্রতি বিমান দুর্ঘটনার মতো অভিজ্ঞতা থেকে আমরা সবাই মর্মাহত। এ ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় আপনার পরামর্শ কি ধরনের আরও পরিকল্পনা বা কি ধরনের আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে আপনি মনে করছেন? সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনা উত্তরা মাইলস্টোন স্কুলে, এইটা যদি আমি এক কথায় বলতে পারি যে আমাদের যে সার্বিক যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার যে ব্যবস্থাপনার ভিতরে যে অব্যবস্থাপনা, সেইটারই আমি একটা প্রতিফলন বা এটার একটা রিফ্লেকশন বলবো। সত্য কথা বলতে কীরকম দুর্যোগ আমাদের সব সময় আসে, যখন আসে তখন আমরা এক ধরনের তোড়জোড় করি, তখন এক ধরনের প্রস্তুতির কথা বলি, উদ্যোগ নেই। ঠিক কিছুদিন পরে যখন এই দুর্ঘটনার কথা আমরা ভুলে যাই, আমরা আসলে আবার আগের জায়গায় ফিরে আসি। তো আমাদের এরকম বারবারই ঘটে, বারবারই আমরা এরকম ব্যবস্থার সম্মুখীন হই। তো এইটাকে আমি ঠিক ব্যবস্থাপনা বলবো না, আমি বলবো এটা আসলে চরম রকম একটা অব্যবস্থাপনারই প্রতিফলন আমরা দেখলাম। তো আমরা নর্মালি বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা যে নর্মালি আমরা ছোটোকাল থেকেই কিংবা আমরা বড় হচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কথা শুনে, কিন্তু আমরা যদি সাম্প্রতিক ইতিহাস দেখি বাংলাদেশের, তাইলে প্রাকৃতিক দুর্যোগের থেকে আসলে বেশি আমরা শঙ্কিত এবং আমরা প্রতিনিয়ত অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেটা হলো মনুষ্য বা মানুষ সৃষ্টি বা সমাজ সৃষ্ট দুর্যোগের ফলে। এই জায়গাটায় আপাত দৃষ্টিতে এই দুর্ঘটনাকে আপনি টেকনোলজিক্যাল বা যান্ত্রিক বলতে পারেন, যেহেতু এটা একটা বিমান কিংবা যুদ্ধ বিমান বা ইত্যাদি। তবে আমি যে জায়গাটা একটু ফোকাস করবো, এটার যে ফলাফল, ঘটনা ঘটার প্রেক্ষিতে যা ঘটলো সেইটাকেই আমি বরং একটু বেশি ফোকাস করবো। এবং যেই জায়গাটা আমি বলছিলাম যে কেন এটা ঘটলো, আমার কাছে দুর্যোগ ব্যবস্থাপনার শিক্ষক হিসাবে আমি বলবো এটা আমাদের ব্যবস্থাপনারই অব্যবস্থাপনা। আমরা যদি বিমান এই দুর্ঘটনা দেখি, আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অবস্থানটা যদি দেখি, আমাদের এয়ারপোর্ট থেকে খুবই সন্নিকটে। স্কুল অ্যান্ড কলেজ কিংবা এয়ারপোর্টের আশেপাশে, বিমানবন্দরের চারপাশে গত 10 বছরে যেভাবে নগরের নামে মানুষের জন্য বিপজ্জনক ব্যবস্থা গড়ে উঠল, সেইটার জন্য যেই কর্তৃপক্ষ ছিল তাদের কাজটা কি দিলে, তাহলে কিভাবে উঠলো? প্রথম কোশ্চেন সেটা। এখন দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা এরকম সব জায়গায় ঘটে, পৃথিবীর অন্য জায়গায় ঘটে। কিছুদিন আগে আমরা ইন্ডিয়াতেও দেখলাম। কিন্তু আমরা এর পরবর্তীতে যে ফলাফল ঘটে, যে ক্ষতি সাধন হয়, সেই জায়গাটা থেকেই বলছি। পৃথিবীর সব কিছুতেই এয়ারপোর্টকে কেন্দ্র করে এরোড্রোম রেগুলেশন বলে একটা নীতি আছে, মূলনীতি, যেটাকে আমরা বলি যে যখন একটা শহর হয়, শহরের জন্য জোনিংয়ের ব্যবস্থা থাকে। তাহলে আমার যখন এরকম একটা এয়ারপোর্ট এবং তার পাশে স্কুল, অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি, অতি উচ্চ বিল্ডিং অ্যান্ড এক্সেট্রা একটা হলো, আমাদের একটা কর্তৃপক্ষ আছে রাজুক, তাদের কাজটা কি? তারা কি বিষয়টা দেখলো না? তাহলে এটা কিভাবে হলো? কিংবা আমাদের যে এভিয়েশন অথরিটি আছে, যেটাকে আমরা ক্যাব বলি, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যেটাকে বলি, তারা যে আছে তাদের কাজটা কি? হ্যাঁ, দুর্ঘটনা আগে বললাম দুর্ঘটনা ঘটবে, কিন্তু ক্ষতিটা, যে ডিজাস্টার বা যে কনসিকুয়েন্স, যে ফলাফল, এই জায়গাটা কেন আমাদের ব্যবস্থা চরম রকম ব্যর্থ আমরা। এটা দেখলাম দুর্ঘটনা ঘটার সাথে সাথে, ঠিক আছে, ঠিক দুর্ঘটনার পরবর্তী যে ব্যবস্থাপনা, আপনি হাসপাতাল বলেন, আপনার ফায়ার ব্রিগেড বলেন, ফায়ার সার্ভিসের আসা যাওয়া বলেন, আপনার রোড অ্যান্ড ট্রান্সপোর্টের কথা, এই যে একটা চরম রকম সমন্বয়হীনতা, সেই জায়গাটাতে আমি বলছি
যতটা না এটা যান্ত্রিক তার থেকে বেশি এটা সমাজ এবং সমাজের পারিপার্শ্বিক অবস্থা দিয়ে তৈরি, যেটা যেন মূলত কর্তৃপক্ষ নামে মানুষ এবং আমরা সবাই দায়ী। এই পরিকল্পনা থেকে আরম্ভ করে যে আমাদের জোনিং যে সিস্টেম, সেই জায়গাটা আমরা কিছুই করতে পারলাম না। তারপরে আসি মূল কথা, যেটা আমরা মিডিয়া দেখছি। আমি ডেফিনেটলি এরোনটিক্স বা আমাদের এই ব্যাপারে ইঞ্জিনিয়ারিং জায়গায় আমার টেকনিক্যাল নলেজ নেই, বাট যেটা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে যদি দেখি, এই বিমানগুলি 2013 সালেই যেটার উৎপাদনই বন্ধ হয়ে গেল, সেই রকম একটা বিমান কিভাবে আমাদের এরকম একটা জনবহুল শহরের উপরে, সেটা পরের কোশ্চেন যে এটা এরকম জনবহুল শহরের উপরে দিনের বেলা এইভাবে ফ্লাই করা বা ফ্লাই করার যায় কিনা বা করার নীতিমালা আছে কিনা। যদি নীতিমালা থাকে তাহলে কিভাবে এটা করলো, তাহলে এটার ব্যবস্থা মানে সে একই রকম ভাবে আবার ওয়ান্স এগেন আমরা একই জায়গায় যাচ্ছি। এরকম জনবহুল জায়গায় প্রশিক্ষণ নেয়ার মতো একটা মানে একটা হচ্ছে কর্মবহুল দিনে যেখানে স্কুল কলেজ অফিস আদালত খোলা, এরকম একটা জায়গায় এবং শহরের মধ্যে আসলে প্রশিক্ষণের এই যে প্র্যাকটিসটা, এটাই কি ঠিক আসলে, নাকি এই জায়গাটাতেই আমরা ভুলের মধ্যে আছি? আমি আগেই বলছি যে আমি এই জায়গাটা ঠিক সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক নলেজটা আমার নেই, তবে আমি যদি মিডিয়া নিউজটা দুর্ঘটনা ঘটার পর খেয়াল করে দেখি, এটা সম্ভবত তাদের ট্রেনিংয়েরই একটা অংশ, জনবহুল বা শহরের উপরে ফ্লাই করতে হবে। মানে আমার কোশ্চেনটা আসলে সেখানে না, কোশ্চেনটা হলো এটা কি আমি অন্য কোনো ব্যবস্থাপনা নেই, যেটা আমরা আগেই বললাম যে আমাদের ফ্লাইং জোনিং এর একটা মেকানিজম বা সিস্টেম পৃথিবীর অন্য জায়গায়, এখানে তো একটা বড় ধরনের ভুল আমাদের আছে। তাহলে আমাদের এই শহরে এরকম পাশাপাশি এরকম একটা জায়গায় এত ক্রাউডেড একটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড শহরের উপরে এইরকম যখন একটা বিষয় ঘটে, সেই জায়গাটা যদি করতে হয় কোন সময় করবে, কিভাবে করবে, কি ধরনের প্রস্তুতি থাকবে, সেই ব্যবস্থাগুলি আমাদের ডেফিনেটলি ছিল এবং আমাদের যেটা চরম ঘাটতি ছিল, এটা আমাদের এই ব্যবস্থাপনা থেকে, এই দুর্ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। জি ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনা চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাসে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আমরা কথা বলছিলাম সাম্প্রতিক বিমান দুর্ঘটনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চীনের অভিজ্ঞতা বা পারস্পরিক শিক্ষার বিনিময় নিয়ে। আবারও চলে যাচ্ছে আলোচনায়। মিস্টার থিয়ান, welcome in our studio, and we want to know that we're just talking about the recent incident, the plane crash. Just I want to know, China has made incredible technological development for disaster like flood and landslide. What kind of advanced technology such as big data, AI, artificial intelligence, and satellite imaging do you use, and how effectively are they practiced in practice? As you know, China already integrated many advanced technologies in disaster management. My background is geographic information system and remote sensing. So after the disasters, we have this called four-dimensional systems to respond to the disasters. So for example, the first is space-based, like a satellite. We have a remote sensing satellite and also navigation and positioning satellite, communication satellite. So this all satellite will collect the data in the real time. And then after the space is sky. Sky nowadays developed very fastly. That means drones and helicopters. So for example, for such kind of accident, if you have helicopter firefighting and drones firefighting teams, then these teams can quickly to do the firefighting work. Especially after the disaster, it can be used to do the tracking, detecting, monitoring, risk assessment, needs assessment. So this is very quick part, because satellite sometimes is located just at that position, but this sky-based drones and helicopters, UAVs are really useful nowadays. And the third layer is ground-based technologies like IoT-based monitoring, speed, wind, rainfall. So this kind of sensors are all around this job located at a country, so we can get the data. So and we have an underground monitoring system. So this is a full dimensional system for
collecting the data, then it's become really big data. Satellite data is really big, and helicopter, and you have ground, underground, all kind of data will be analyzed by nowadays by AI-based geographic information systems, or we call this sometimes smart brain of the city to do the analysis. So at the first time you get the whole scenario of the disasters, that can be really helpful to make the decision which place we should put more rescue teams to go, and also for the following rescue and also recovery, we need this kind of maps at the first time. Thank you. জনাব মনিরুজ্জামান, আমি একটু জানতে চাচ্ছি যে আমরা জানি বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে বিশ্বে প্রশংসনীয়, এবং কমিউনিটি পার্টিসিপেশনকে কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায়, এবং বাংলাদেশে গত এক দশকে যদি দুর্যোগ ব্যবস্থাপনার চিত্রটা দেখি তাহলে আপনার মতামত কি? আমি যদি একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের কথা বলি, আমরা যদি ঘূর্ণিঝড় ভোলা 1970 সাল থেকে আইলা, সিডর এবং আইলা 2007 এবং 2009 সাল পর্যন্ত দেখি, আমরা যদি শুধুমাত্র মৃত্যুর জায়গা থেকে এই পরিসংখ্যানটা খেয়াল করি 70 থেকে 2009, তাহলে আমাদের বেসিক্যালি ক্ষতির জায়গাটা আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা বলতে পারি, বা পরিসংখ্যান বলে যে ক্ষতি কমিয়ে আনছি আমরা অলমোস্ট 100%, বেসিক্যালি 99% আমরা বলছি। তো 99%কে আমরা 100% বলতেই পারি, আমরা শুধু মৃত্যুর জায়গা থেকে বলছি। সেই রকম একটা বড় সাফল্যের বা সাকসেসের পিছনে ডেফিনেটলি একটা বড় বিষয় কাজ করে, সেটা হলো আমাদের কমিউনিটি বা সমাজের মানুষকে যুক্ত করা। এই ক্ষেত্রে আমাদের একটা বড় কর্মসূচি আছে সরকারের, যেটাকে আমরা সিপিপি বলি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, যার অধীনে রাইট নাও আমাদের দেশে প্রায় 50,000 ভলেন্টিয়ার আছে। এই যে একটা বড় ধরনের জনসংখ্যা, যারা মূলত বেশিরভাগই ভলেন্টিয়ার হিসাবে যখনই আমাদের দুর্যোগ ঘটে তখন তারা আমাদের সাথে কাজ করে। তো এইটা ডেফিনেটলি এত বড় একটা দেশে, এত বড় একটা এরিয়াতেই এই সংখ্যাটা এনাফ না। তাহলে সাফল্যের জায়গাটা কোথায়? আসলে এটা তো শুধু প্রাতিষ্ঠানিকভাবে একটা সিপিপি বা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের কথা বললাম। আচ্ছা, এখানে বড় সাফল্যের পিছনে মূল জায়গাটা হলো আসলে কমিউনিটির মানুষের অংশগ্রহণ। আপনি যদি কোস্টাল এরিয়া বা উপকূলীয় অঞ্চলে দেখেন, আমাদের কোস্টাল এরিয়া বা উপকূলীয় এরিয়ায় আমাদের যেই দুর্যোগ ব্যবস্থাপনা যে সাফল্য আমরা দেখি, যতটা না এটা পলিসি বা সরকারের নীতিমালার কারণে, তার থেকে বেশি এইটা মূলত ওই সম্প্রদায় বা সমাজের মানুষের, কমিউনিটির মানুষের অংশগ্রহণের কারণে। তো সেই রকম একটা জায়গা থেকে আমরা বলছি যে আমাদের একটা হিউজ ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট আছে, পার্টিকুলারলি গত 10 বছর 15 বছরে। এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা আছে যে আমরা এখন বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের আছে। একটা তো সরকারের দিক থেকে আছে, আমাদের এনজিওস বা আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে, তারাও বিভিন্নভাবে সমাজের বা সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত করেই, প্রায়োরিটি দিয়েই আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি। এইটা আরেকটা জায়গা। তার মানে আমরা আসলে এই জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা ইনক্লুসিভ, পার্টিসিপেটরি এবং একটা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা আমরা তৈরি করতে পারছি। সেই রকম জায়গা থেকে আসলে গত 10-12 বছরে আমরা দেখি যে পার্টিকুলারলি গত 10 বা 15 বা 20 ইয়ার্সের কথা যদি বলি, আমাদের একটা বড় ধরনের সাফল্য আছে। তা আমি যদি ওই রকম জায়গা থেকেই আবার যদি আমি, যেহেতু বিমান দুর্ঘটনার কথা বলছিলাম, যে এখানে কেন আমাদের এই সাফল্যটা আসলে ছিল না। আমাদের তো, যেটা আপনি নিজেও বলেন যে দুর্যোগ তো আসলে বলে কয়ে আসে না, পার্টিকুলারলি মনুষ্য সৃষ্ট দুর্যোগগুলি খুব বেশি রকম বলে কয়ে আসে না। আমরা যে বিমান দুর্ঘটনার কথা বলি, আমরা যদি ফায়ার হ্যাজার্ডের কথা বলি, এখানকার সাথে যে আমি যে দুর্যোগ হিসাবে সাইক্লোন এবং কোস্টাল এরিয়া বা বন্যার প্রস্তুতির কম্পেয়ার করি, এখানে শহর এলাকায় আসলে আমাদের এরকম কোনো ব্যবস্থাপনাই নেই। আচ্ছা। এবং আমাদের এই যে ইয়ত যারা আছে, যারা আমাদের জনগোষ্ঠীর মূল শক্তি, তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা সমন্বিত কোনো কর্মসূচি, উদ্যোগ আমরা নিতে পারি নাই। এই জায়গাটায় সরকারের ঘাটতি আছে। আমি আবারও বলছি যে উদ্যোগটা কাউকে না কাউকে নিতে, উদ্যোগ যে সিপিপির কথা বললাম, এই উদ্যোগটা কিন্তু 1972 সালে বাংলাদেশ সরকারের সাথে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সমন্বিত উদ্যোগ। এই শহরে যেটা চরম ঘাটতি আছে, তা আমরা দেখি যে এখানে এরকম ব্যবস্থাপনা নেই। আমরা আসলে এই শহরের মানুষগুলোকে সম্পৃক্ত করতে পারি না, সেটা রাজনৈতিকভাবেও পারি না, ধর্মীয়ভাবে পারি নাই, সাংস্কৃতিকভাবেও পারি না। মূল কথা, আমাদের একটা
চরম অব্যবস্থাপনা শহরে বেশি মারাত্মক। আমাদের যে অগ্নিকাণ্ড ঘটলো, আমরা যদি বঙ্গবাজারের কথা বলি, আমরা যদি বেইলি রোডের কথা বলি, আমরা যদি নিউ মার্কেটের কথা বলি, সাম্প্রতিককালে আমাদের এখন যেটা ঘটলো এই জায়গার কথাগুলি দেখি, আমরা এখানে যেই জিনিসটা দেখি, আমাদের প্রথমত চরম রকম অনুপস্থিত হলো একটা সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা। যেই সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় মূলত এককভাবে সরকারও পারবে না, এককভাবে এনজিও পারবে না, এককভাবে কেউ পারবে না, যতক্ষণ না আমরা সব মানুষকে সেইটার অংশগ্রহণ সেই জায়গাতে অন্তর্ভুক্ত করতে না পারবো। এই প্রেক্ষিতে যেহেতু ঘটনা স্কুল এবং কলেজে ঘটলো, এইটার মাধ্যমে স্কুল কলেজে এক ধরনের ধাক্কা আসছে। আমরা যদি সামহাও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই বিষয়টাকে, দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টাকে অন্তর্ভুক্ত করে এক ধরনের একটা কর্মসূচি নিতে পারি। জি মনিরুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনা চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাসে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আমরা কথা বলছিলাম সাম্প্রতিক বিমান দুর্ঘটনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চীনের অভিজ্ঞতা বা পারস্পরিক শিক্ষার বিনিময় নিয়ে। আবারও চলে যাচ্ছে আলোচনায়। জনাব মনিরুজ্জামান, জলবায়ু পরিবর্তনের মতো এইরকম তীব্রতার কারণে বাড়ছে দুর্যোগ। এটা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। বাংলাদেশ কিভাবে ভবিষ্যতে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার রোডম্যাপ তৈরির মাধ্যমে জাতীয় দুর্যোগকে প্রতিহত করতে পারে? দুর্যোগ ব্যবস্থাপনার নীতিমালা বা ফ্রেমওয়ার্কের দিকে থেকে আমাদের একটা শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা বা ফ্রেমওয়ার্ক আছে, আমরা যেটাকে স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার্স বলি, যেখানে বেসিক্যালি একদম বলা আছে আমাদের টপ টু বটম যে কার কি দায়িত্ব কর্তব্য, এবং যেটাকে আমরা স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার্স বলছি। সেখানে যেহেতু আমাদের সবার দায়িত্ব কর্তব্য কি প্রি ডিজাস্টার টাইম, ডিউরিং ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টার টাইমে, তো এইরকম একটা জায়গা আমাদের আছে। আমাদের দরকার এখন এটাকে কার্যকর করা। এটা আমরা যত বেশি কার্যকর করতে পারবো, যত বেশি ইফেক্টিভ করতে পারবো। আমাদের দেশের সমস্যাটা যেটা আগে বলছি, সমস্যাটা আসলে কমিউনিটির মানুষের না। সমস্যাটা হলো আমরা যারা নীতি লিখি, নীতি প্রণয়ন করি, যাদের নীতি প্রণয়নের দায়িত্ব, তারা আসলে আমরা দায়িত্বশীল না। শুরু করছিলাম উত্তরের ঘটনা দিয়ে। উত্তরের ঘটনা যদি স্কুল দায়ী না, বাচ্চারা দায়ী না, যারা দায়ী ছিল তারাই দায়ী। মুশকিল হলো এটাতে আবার কিভাবে উদ্ধার পাবো, আবারও তারাই এই দায়িত্বটা পায়। মানে যে আমি ক্ষতি সাধন করলাম, যে আমার কারণে নাকের ডগায় বিল্ডিং হইলো, যে আমার কারণে এভিয়েশন জোনিং সিস্টেমটা আমি ডেভেলপ করতে পারলাম না, এখন ক্ষতি হওয়ার পরে আবার এটা কিভাবে সমাধান হবে ওইটা আমিই করি, কিন্তু ক্ষতিটা আমিই করলাম। তো আমাদের যদি এইরকম একটা সমন্বিত এবং পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নীতিমালা থিওরিটিক্যালি আমাদের আছে, আমাদের এটা একটু ইমপ্লিমেন্ট করা দরকার, এক্সিকিউট করা দরকার, এবং সত্যিকার অর্থে এক্সিকিউট করা দরকার। তাহলে আমাদের পক্ষে আসলে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা সম্ভব। আর টেকনোলজি ব্যবহার ছাড়া, এখন টেকনোলজি ছাড়া আসলে পৃথিবী হবে না। আপনি বিচ্ছিন্ন থেকে কিছু পারবেন না। টেকনোলজি এখন আমাদের একটা বড় ধরনের ঘাটতি আছে, বাট আমরা ডেফিনেটলি আমরা সেই দিকে উই আর মুভিং ফরওয়ার্ড, এবং আমরা উই আর ডুইং ডেফিনেটলি গুড, সেই দিকে যাচ্ছি। বাট এটাকে আরো ভালো করার জন্য ইন্টিগ্রেটেড জায়গা থেকে না গেলে সাস্টেনেবল ডিজাস্টার ম্যানেজমেন্ট difficult actually. অসংখ্য ধন্যবাদ। Actually we are already end of the program. We want to know that what preparation in China making to tackle the increasing frequency of disaster expected in coming decade due to climate changes? Yes, I think China is always try best effort to do the disaster management. First, we have this idea, theoretical idea, put the people at the life at the first. So that will be should be understood by all the government leaders, all the institutions, and all the local communities. That is, we call this preparedness of mind. This is the first, I think, important soft power. Yes. Then everybody understand we need to learn about the disaster management, and every government leaders should understand that this is very important. That is put at the first place. Then we have this put the prevention at the first place. So that prevention is more important in the whole disaster management scenarios, especially in this climate change growing. So as I also mentioned before, we have prepared
the emergency storage materials in the whole country. We have national level storage base and provincial level, city level, county level, and even in the village level, we have this storages for different kind of emergency materials, food and water. At least for one county, they can start a level 2 response plan. That means they should cover many of people's rescue and shelter, and also for the 3 to 7 days food. That is the second preparedness of the materials, food, water, everything. And the third one is this technology preparation. We have developed this before we have more focused on the earthquake early warning systems. Nowadays, we are shifted to the multi-hazard early warning systems. That means we need a lot of sensors, including the satellite, the drones, and also especially the ground sensors, and for the cities, especially the underground cities. That is, this underground cities can monitor the health and the safety of these mega cities. What happened? For example, this breakout of the water or gas or electricity. So these are all integrated to the multi-hazard early warning systems. That is the preparation for the early warning. Then after that, we have to prepare for the recovery and the reconstruction. Nowadays, we have a new department in our emergency management division. Is called the reconstruction department. Since this year, from Sichuan province, we have that. So reconstruction is we think is also kind of a preparation for the future. Our target is to make this disaster response high speed. So I think yesterday and the day before yesterday, I had a presentation in Dhaka University and Bangladesh Agriculture University to introduce a case study of the earthquake just happened in January 7th in the Xizang Autonomous Region. This is the boundary county of China and Nepal. So we have very high speed response. This is, I think, the highest speed ever in the history. Why we can't do like this? Because of the preparation, as you just asked. So we have first day, we have all the tent distributed to the local communities, and from third day, we can have the temporary house. Some is 3D printed temporary house. Some is food. This can open just at the local. So in the 1 week, all the temporary house are seated in the place, and now a lot of places already built the new house to them. At the end of the year, the house, these people will move to the new house, new house. So that is high speed. So if you want this high speed, you need well prepared, including this tent is at just local. This temporary house you can move with these trucks, and also this land you are be prepared for the reconstruction. You have the we call this natural resource minister have one. Normally, we are doing the planning for the 2035. So you are keep space for some kind of emergency situations. So that is kind of prepare for the space also. So within all of this systemic preparation, I think we are facing this challenge of climate change, and we are always be prepared. Thank you, Mr. Thian, and thank you, Mr. Moniruzzaman. সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিতে পারে বহু স্বপ্ন, ভেঙে দিতে পারে পরিবার, সম্পর্ক আর ভবিষ্যতের আশ্রয়। যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন তারা কেউই আমাদের জন্য সংখ্যা নয়, তারা প্রতিটি হৃদয়ের স্পর্শে জড়িয়ে থাকা মানুষ। আমরা কৃতজ্ঞতা জানাই চীনের সেই সাহসী এবং মানবিক মেডিকেল টিমকে যারা সীমান্ত পেরিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন বিপদের মুহূর্তে, আশার বাতিঘর হয়ে। শোকের অন্ধকারে আমরা খুঁজে নিব শক্তির আলো, সেই প্রত্যাশায়
আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।